আসসালামু আলাইকুম ওয়ান্স অ্যাগেইন আবারও একটা ক্লাসে চলে আসলাম। এই ক্লাসটা আরো বেশি ইম্পর্ট্যান্ট, আরো বেশি মজাদার এবং আরো বেশি এঙ্গেজিং হবে, কারণ হচ্ছে এই ক্লাসে আমরা মূলত দুইটা টপিকের এমসিকিউ সলভ করব। সো আজকে সন্ধ্যা 7টার ক্লাসে আমরা ডেসক্রিপটিভ ভাবে আলাপ আলোচনা করেছিলাম, ব্যাখ্যা বিশ্লেষণ জেনেছিলাম রেইনকোট আর প্রতিদান এই দুইটা টপিকের। সো এখন রাত 10টা বাজে, ঠিক 10টা বাজে আমরা লাইভে চলে এসেছি পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী রেইনকোট আর প্রতিদানের এমসিকিউ সলভ করতে। সো কমেন্টে একটু তোমরা শুরুতেই লিখে জানাও যে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে ক্লাসটাতে জয়েন করেছো, যাতে আমি বুঝতে পারি আমাদের যে ক্লাসটা রয়েছে 10 মিনিট স্কুলের, এই ক্লাসটার পরিসর আসলে কত বড় এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে আমাদের সাথে স্টুডেন্টরা জয়েন করেছে। সো ক্লাসের শুরুতেই তোমরা লিখে জানাও তোমরা কে কোন জেলা থেকে আমাদের সাথে এই লাইভটাতে জয়েন করেছো, যাতে আমি বুঝতে পারি 10 মিনিট স্কুল আসলে বাংলাদেশের কোন কোন জায়গায় কোন কোন জেলায় ছড়িয়ে আছে তোমাদের মাধ্যমে। সো পাশাপাশি এটাও তোমরা জানিয়ে দাও যে আমাদের কথা প্রপারলি শুনতে পারছো কিনা এবং আমাকে ঠিকঠাক মতো দেখতে পারছো কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা একদম এক নাগাড়ে টানা সবগুলো এমসিকিউ সলভ করে ফেলবো রেইনকোট আর প্রতিদান এই দুইটা টপিকের, যাতে করে তোমাদের কোথাও কোনো সমস্যা না থাকে। সো আমাকে একটু তোমরা কমেন্টে লিখে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো চেক করি। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে একবারে বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। যারা জিজ্ঞেস করছো ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তোমরা হয়তো ভাবতে পারো যে ভাইয়াকে সন্ধ্যা 7টার ক্লাসে তো দেখেছিলাম একটা কমলা রঙের টি শার্ট পরা, এখন ভাইয়া আবার এই নীল কালারের টি শার্ট কেন পরা। এটার একটা স্পেসিফিক রিজন আছে, সেটা হচ্ছে যখন তোমরা ক্লাসগুলো স্ক্রল করবা, আমাদের গ্রুপে তো অনেক অনেক লাইভ ক্লাস, অনেকগুলা আমারই দেখবা এরকম মাল্টিপল ক্লাসেস এই কয়েকদিনের মধ্যেই আমি নিয়েছি, যাতে তোমার এইচএসসি পরীক্ষাটা ভালো হয়। সো ক্লাস স্ক্রল করতে গিয়ে জাস্ট টি শার্টের কালার দেখেই তুমি যাতে বুঝতে পারো এটা কোন ক্লাস, তোমার যাতে 3 সেকেন্ড সময়ও ক্যাপশন পড়তে গিয়ে নষ্ট না হয়, এই জন্যই আমি যে 4টা ক্লাস ছিলাম, গতকাল দুইটা নিয়েছি, আজকে এটা দ্বিতীয় ক্লাস, অর্থাৎ আজ এই 2 দিনের মধ্যে এটা চতুর্থ ক্লাস। 4টা ক্লাস আমি আসলে 4টা আলাদা কালারের টি শার্ট পরে নিয়েছি, যাতে করে তোমাদের জন্য বুঝতে খুবই সুবিধা হয় যে কোন ক্লাসটা তুমি দেখছো, থাম্বনেইল যাতে তুমি দেখেই তুমি যাতে বুঝতে পারো। অলরাইট, ওকে। সো আমরা শুরু করে দিতে চাই আমাদের আজকের এই ক্লাসটা। সো আমরা চলো স্ক্রিনটা শেয়ার করে ফেলি। আমরা প্রথমে রেইনকোটের এমসিকিউ সলভ করব। অলরাইট, আর অনেকেই প্রশ্ন করছো যে ভাইয়া এই এমসিকিউ গুলা কিভাবে পাবো। ওকে, খুবই সহজ, সেটা হচ্ছে এই লাইভ ক্লাসটা যদি তুমি শেয়ার করে দাও, তাহলেই তোমাকে আমি ক্লাস শেষ হওয়ার পরে ইনবক্সে এই যে এমসিকিউ গুলো রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ, এগুলো তোমাকে আমি ক্লাস শেষ হওয়ার পরেই ইনবক্সে পাঠিয়ে দিব। এর পাশাপাশি আমাদের অ্যাডমিশন কোর্সে যারা অলরেডি ভর্তি হয়ে গেছো, সেই অ্যাডমিশন কোর্সের যে পেইড ফেসবুক গ্রুপ আছে, সেখানেও কিন্তু আমি এই ক্লাসের স্লাইডের এই যে পিডিএফটা রয়েছে, এমসিকিউর পিডিএফটা, রেইনকোট এবং প্রতিদান দুইটার পিডিএফ গত ক্লাসেও দিয়েছি, আজকেও দিয়ে দিব। আর যদি তারপরও আরেকটা স্কোপ আছে তোমাদের কাছে এই পিডিএফটা জোগাড় করে নেওয়া, সেটা হচ্ছে আমাদের এইচএসসি 25 শেষ মুহূর্তে প্রস্তুতি বাংলা ইংলিশ আইসিটি যে কোর্সটা, সেটা যে পেইড ফেসবুক গ্রুপটা রয়েছে, সেখানেও কিন্তু আমি এই ক্লাসটা শেষ হওয়ার পরই ক্লাসে যে পিডিএফটা সেটা শেয়ার করে দিব। অলরাইট, সো আমাকে এইবার তোমরা বলো যে আমরা এখনই আমাদের এমসিকিউ সলভ করা শুরু করে দিতে পারি কিনা। শুরুতে কয়েকটা বোর্ড কোশ্চেন আছে, যে বোর্ড কোশ্চেন গুলো বিগত বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে আছে, সেটাও পাশে লেখা আছে, তোমরা দেখতে পারবা। সো আমরা প্রথমে এই প্রশ্নগুলো সলভ করব। শুরুতেই কান্নাকাটি করার কোনো দরকার নাই, উত্তর দেওয়া আছে দেখে। জাস্ট বোর্ড কোশ্চেন গুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখে এগুলোর উত্তর পাশাপাশি দেওয়া আছে। বাট এরপরে আরো অনেকগুলো প্র্যাকটিস কোশ্চেন আমরা সলভ করব, যে প্র্যাকটিস কোশ্চেন গুলোর উত্তর কিন্তু একদম এটার সাথে দেওয়া নাই, আমাদের নিচ থেকে পারতে হবে। অলরাইট, সো আমরা কি স্টার্ট করতে পারি? ওকে, চলো তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক। আর দেরি না করে শুরু করে দেওয়া যাক। আমি আমার পিডিএফ দাগানোর কলমটা বের করে নিই। হ্যাঁ, এই তো আমার পিডিএফ দাগানোর কলম। ওকে, অলরাইট। সো প্রথম প্রশ্ন দেখি, এটা কোন বোর্ডে এসেছে। এটা কোন বোর্ডে এসেছে? এটা এসেছে ঢাকা বোর্ডে 22 সালে এসেছে, আর যশোর বোর্ডে 16 সালে এসেছে। রেইনকোট গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে কিসের?
মুক্তিযুদ্ধ সংগ্রাম, পাক বাহিনীর অত্যাচার, উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। আচ্ছা, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলি। এই উত্তরটা যে গ হচ্ছে, এইটা কিন্তু কোনো অনুধাবনমূলক প্রশ্ন না, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। অর্থাৎ এটা সিবিকেএম করতে হবে, চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে। এই তিনটা অপশন একদম ডিরেক্টলি তোমাদের পাঠ পরিচিতিতে দেওয়া আছে। যখনই একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, বাংলা প্রথম পত্র, গল্প বলো, কবিতা বলো, নাটক বলো, উপন্যাস বলো, কিংবা পাঠ পরিচিতি বলো, যখনই এরকম একাধিক টার্ম পাশাপাশি থাকবে যেগুলোর মিল আছে, যেমন উষ্ণতা, সাহস, দেশপ্রেম, মুক্তিযুদ্ধ সম্পর্কেই বলছে, তিনটা টার্ম যদি থাকে, তাহলে দেখো, তাহলে কিন্তু রোমান 1, তারপর হচ্ছে মনে করো রোমান 2, দেখেছো, রোমান 3, এইভাবে দিয়ে কিন্তু বলা সম্ভব যে নিচের কোনটি সঠিক, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন বানিয়ে দেওয়া সম্ভব। এই কারণে যখনই তোমরা দেখবা যে পাশাপাশি এরকম মাল্টিপল টার্ম বলা আছে কোনো কিছু সম্পর্কে, বুঝবা এই যে লাইনটা, সেটা সুপার 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 ইম্পর্টেন্ট ফর বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমি একটু কমেন্টে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু কমেন্টে দেখি সবকিছু ঠিকঠাক চলছে কিনা। বাহ, অনেকেই ক্লাসটা অলরেডি শেয়ার করে ফেলেছো। তাদেরকে, যারা যারা ক্লাসটা শেয়ার করেছো, তাদেরকে আমি ক্লাস শেষ হওয়ার পরেই এই ক্লাসের এমসিকিউ পিডিএফটা পাঠিয়ে দিব। ওকে, সানন্দা হ্যালো ভাইয়া বলছে, হ্যালো সানন্দা তোমাকেও। আচ্ছা অর্ণিকা আফরিন, তুমি আমাকে একটু মেসেঞ্জারে নক দিও, আমি তোমাকে পাঠিয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ, সবকিছু মোটামুটি ঠিক আছে। ওকে, এবার 2 নম্বর প্রশ্ন দেখি। একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খানসেনা খতম, তথ্যটি রেইনকোট গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, তোমার সেম এই প্রশ্নটাই যে তোমার বোর্ডে আসবে এমন কোনো কথা নাই, কিন্তু যে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ধরনের প্রশ্ন আসবে যে কোন ক্যারেক্টার, কোন চরিত্র কোন কথাটা বলেছে। এটা যেমন গল্পের ক্ষেত্রেও সত্য, একই রকম ভাবে নাটকের জন্য এটা আরো বেশি ইম্পর্টেন্ট। নাটকে একটা ডায়লগ দিয়ে বলবে যে এই ডায়লগটা কোন ক্যারেক্টারের, তখন পারবা শুধুমাত্র একটা কেসেই, যদি তুমি ওই গল্পটা কিংবা তুমি ওই নাটকটা খুব ভালোভাবে বারবার বারবার পড়তে থাকো। ওকে, এটার উত্তর হচ্ছে কি? দুয়ের উত্তর কি? দুয়ের উত্তর হচ্ছে, হ্যাঁ, শাহিন খান বলছে ডি, নিতু মণ্ডল বলছে ডি। ভেরি গুড, দুয়ের উত্তর ডি বলছে দোকানদার। আচ্ছা, তারপরে দেখি, রেইনকোট গল্পে প্রিন্সিপাল কেন সব স্কুল থেকে শহীদ মিনার হঠাতে মিলিটারি নিকট আবেদন করেছিল? যশোর বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। চেতনা বহন করতো বলে। মুক্তিযুদ্ধের চেতনা? কিসের চেতনা? বলো দেখি, কিসের চেতনা? শহীদ মিনার কিসের চেতনা বহন করত? মাতৃভাষা বাংলা চাই, অধিকার আদায়ের যে চেতনা, ভাষার অধিকার আদায়ের যে চেতনা, সেই চেতনা বহন করতো বলে এটা ঘুরিয়ে দিতে বলেছিল প্রিন্সিপাল সব স্কুল কলেজ থেকে। আচ্ছা, রেইনকোট গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে? পিয়নকে। এটা তো আমরা জানি, এটা তো আমরা একটু আগে পড়েছি, পিয়নকে। কারণ যখন নুরুল হুদা দরজা খুলে দেখলো যে না রে বাবা, মিলিটারি আসে নাই, প্রিন্সিপালের পিয়ন আসছে, তখন সে খুশিতে পিয়নকেই চুমু খেতে চায়। 5 নম্বর প্রশ্ন যদি দেখি, এটা দুইবার এসেছে, বাট সচরাচর কিন্তু বোর্ড প্রশ্ন রিপিট হয় না, বোর্ডে বাংলা প্রথম পত্রের কোশ্চেন রিপিট হয় না। তোমরা যারা সাজেশন সাজেশন বলে কান্নাকাটি করো, এই কান্নাকাটিটা কমাতেই আমি আর তোমাদের ফার্সিম ভাইয়া মিলে ঠিক করেছি আমরা তোমাদের সবগুলো টপিক পড়াবো, যাতে করে যেখান থেকে প্রশ্ন আসুক তোমরা পারো, যাতে করে তোমাদের সাজেশনের উপর ডিপেন্ডেন্সি না হয়। বারবার একটা কথা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। বাংলা প্রথম পত্রে সাজেশন থেকে কমন আসে না, বাংলা প্রথম পত্রে কোনো প্রশ্ন কমন আসে না, সো সাজেশন দেওয়াটা খুব একটা সেন্স মেক করে না। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে রেইনকোট বহন করছে কি? মুক্তিযুদ্ধের চেতনা। ঠিক আছে, ইতিহাস তো না, তখনও তো ইতিহাস হয়ে যায়নি মুক্তিযুদ্ধ, কারণ এই গল্পটা, রেইনকোট গল্পটা বলাই হচ্ছে 1971 সালের প্রেক্ষাপটে, যদিও এটা প্রকাশিত হয়েছে আরো অনেক পরে, কিন্তু গল্পটা লেখা হয়েছে, গল্পটার যে সময়কাল সেটা কিন্তু 1971, তাই এটা ইতিহাস হবে না, এটা মূলত চেতনা হবে। আচ্ছা, প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় কেন? সিলেট বোর্ড 2022 সালে আসা। ভয়ে, ভয়ে সে একদম কুকড়ে যায়। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? আমরা জানি যে রেইনকোট গল্পে নুরুল হুদা কেমিস্ট্রির লেকচারার ছিল। কেমিস্ট্রির বাংলা কি? রসায়ন। পারবো ইনশাল্লাহ। ওকে, তার মানে বুঝলা
আমার কাছে এই যতগুলো প্রশ্ন আমি সলভ করলাম এর মধ্যে আমার কাছে কঠিন মনে হয়েছে এই প্রশ্নটা বেসিক্যালি। এই প্রশ্নটা বেসিক্যালি আমার কাছে কঠিন মনে হয়েছে যে জানতে চেয়েছে জানতে চেয়েছে এটা কোন ক্যারেক্টার বলেছে এই কথাটা, এই প্রশ্নটা আমার কাছে কঠিন মনে হয়েছে। বাকিগুলো আমার কাছে মনে হয়েছে ডুয়েবল, বাকিগুলো আমার কাছে মনে হয়েছে পারা যাবে, কিন্তু এই প্রশ্নটা আমার কাছে কঠিন মনে হয়েছে। সো তোমরা এই ধরনের প্রশ্নের জন্য বেশি করে প্রিপেয়ার্ড থাকবা। ওকে। 8 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে রেইনকোট কিসের তাৎপর্য বহন করে? মুক্তিযুদ্ধের চেতনা। রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ কি? এটা হচ্ছে সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম। দেখেছো ওই যে পাঠ পরিচিতিতে একটা কথা বলেছিল, উষ্ণতা, দেশপ্রেম, দেখবা বারবার এই তিনটা টার্মকে নিয়েই প্রশ্ন আসতে থাকে। 10 নম্বর প্রশ্ন, চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? এটা সকল বোর্ডে প্রশ্ন, 2018 সালে এসেছে। কারণ মুক্তিযোদ্ধাদের ব্যাপারে তিনি তখন চিন্তা ভাবনা করছিলেন, এই জন্য সে আর কোনো কিছুর দিকে মনোযোগী দিতে পারছিল না, আর কোনো কিছু দিকে সে মনোযোগী দিতে পারছিল না। ওকে। যারা যারা লাইভটা শেয়ার করে ফেলেছো তারা লেখো শেয়ার ডান, যাতে করে আমি বুঝতে পারি আমাদের সাথে কোন কোন বন্ধুরা একদম অবিডিয়েন্ট ভাবে ক্লাস করছে, এবং ওদেরকেই কিন্তু আমি ক্লাসটা শেষ হলেই ক্লাসের যে এই যে এমসিকিউ গুলা সলভ করছি আমি এই দাগানো পিডিএফটাই পাঠিয়ে দিব। ওকে। ঠিক আছে। ঠিক আছে, তারপর দেখি রেইনকোট গল্পে রেইনকোট টিকার মিন্টুর, এটা তো আমরা পারি। এটা একদম সহজ প্রশ্ন, মিন্টুর। দেখেছো ঢাকা বোর্ডে 17 সালে আসা প্রশ্ন, তার মানে মাঝে মাঝে প্রশ্ন কিন্তু এরকম পানির মতো সহজ হয়। সো প্রশ্ন কঠিনই হবে এমন ধরে রাখার কোনো কারণ নাই। আর প্রশ্ন যদি ইভেন ইফ ওর্স্ট কেস সিনারিওতেও কঠিন হয়, তারপরে ইনশাল্লাহ আমার স্টুডেন্টরা পারবে, কারণ আমি একদম সবগুলো গল্প কবিতা সবই পড়িয়ে দিচ্ছি। 12 নম্বর প্রশ্ন, মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি মনে হয়? এটা স্রেফ উৎপাত। একদম লাস্টের পয়েন্ট ছিল, এটা স্রেফ উৎপাত মনে হয় তার কাছে। ওকে। 13 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পের প্রেক্ষাপটে নিম্নোক্ত বা নিম্নে উল্লেখিত কোন বিষয়টির প্রতি লেখক বেশি সচেষ্ট ছিলেন? রাজাকারের দৌরাত্ম্য, গেরিলাদের আক্রমণ, না এটা হবে নুরুল হুদার দেশপ্রেম। এটা নিয়ে বেশি কথাবার্তা বলা হয়েছে, কিভাবে সে হুট করে দেশপ্রেমিক হয়ে ওঠে, কিভাবে সে হুট করে সাহসী হয়ে ওঠে। আচ্ছা, তারপরে যদি দেখি রেইনকোট গল্পের কথককে, তার মানে এটা কার ন্যারেটিভে বলা হয়েছে, কার জবানে এটা বলা হয়েছে, কার বয়ানে এটা বলা হয়েছে? এটা কেমিস্ট্রির লেকচারার নুরুল হুদার বয়ানে এটা বলা হয়েছে। পারবো। মিসক্রিয়েন্টের সব খতম, এখানে মিসক্রিয়েন্ট বলতে বা দুষ্কৃতিকারী বলতে কাকে বোঝানো হচ্ছে? এটা কিন্তু মুক্তি ফৌজ বা মুক্তিযোদ্ধাদেরকে বোঝানো হয়েছে। পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে, এই নিবেদনটি কি করেছে? বদমাস প্রিন্সিপাল, তাই না? এই যে পেয়েছি প্রিন্সিপালকে। 17 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? প্রতিহিংসার, দেশপ্রেমের, মুক্তিযুদ্ধের? কোনটা হবে না? আমার কাছে মনে হয় দিস ইজ রং, এটা ভুল। তাহলে দেখো তো অপশন ওয়ান কোথায় কোথায় আছে। এখানে ওয়ান আছে, কেটে দাও। এখানে ওয়ান আছে, কেটে দাও। এখানেও ওয়ান আছে, কেটে দাও। তাহলে একটাই বাকি থাকলো, গ। এবং আমাদের এটা এমন হয়ে গেল কেন? আমাদের কারেক্ট আনসার দেখো গ দেওয়া আছে। বুঝতে পেরেছো? আমাকে একটু তোমরা কমেন্টে জানাও তো, প্রসেস অফ এলিমিনেশন যেটা আমরা জাস্ট গতকালকে ক্লাসে শিখেছি, এটা আমরা কারা কারা ভালো মতো বুঝতে পেরেছি, কারা কারা অ্যাপ্লাই করতে পারছি, একটু লিখে জানাও তো। যা যদি পারো প্রসেস অফ এলিমিনেশন, তাহলে কমেন্টে লিখো ইয়েস। আর যদি প্রসেস অফ এলিমিনেশন না পারো তাহলে লিখো হচ্ছে নো। দেখি আমার কি প্রসেস অফ এলিমিনেশন আরেকবার পড়ানো লাগবে কিনা, এটা আমি দেখে নেই। ঠিক আছে। ওকে। হ্যাঁ, আমাদের সাথে শাহজাদি জান্নাতুল তাজরিও জয়েন করেছে, আমাদের একজন রেগুলার শিক্ষার্থী। সো ইয়াস লিখছে বেশিরভাগ শিক্ষার্থী, ভেরি গুড। 18 নম্বর প্রশ্ন যদি দেখি, 18 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে ভীতু প্রকৃতি নুরুল হুদা মুক্তিযোদ্ধা শালকের রেইনকোট গায়ে দিলে তার মধ্যে সঞ্চারিত হয়, এই যে দেখো। আবারও বলছি, দেখেছো আমি আজকে ক্লাসে শুরুতেই একটা কথা বলেছিলাম, পাঠ পরিচিতিতে বা গল্পে বা নাটকে, উপন্যাসে কোথাও যদি একই জিনিস সম্পর্কে মাল্টিপল টার্ম থাকে, যেমন উষ্ণতা, সাহস, দেশপ্রেম, তিনটার কথাই পাঠ পরিচিতিতে দেখবা একদম লাস্টের দিকে লাইনে এটা আছে। এবং তোমাকে বলেছে যে নিচে কোনটি তার মধ্যে সঞ্চারিত হয়। এখানে ওয়ানও কারেক্ট, টুও কারেক্ট, থ্রিও কারেক্ট, তার মানে কোনোটাই ভুল উত্তর এখানে দেওয়া নাই। অপশন ঘ যদি আমরা দেখি, অপশন ঘতে তিনটেই আছে, সো দিস শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে।
তারপর দেখো, রেইনকোট গল্পটি পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে মুক্তিযোদ্ধার স্বরূপ, হ্যাঁ জানতে পারবে। সাধারণ ব্যক্তির মুক্তিযুদ্ধের চেতনা, এটাও জানতে পারবে, নুরুল হুদা কিন্তু সাধারণ ব্যক্তি ছিল। পাক বাহিনীর বর্বরতা, এটাও জানতে পারবে, তিনটেই জানতে পারবে। তার মানে ক খ গ, সরি 1 2 3 তিনটাই কারেক্ট। দেখো এই যে ঘ নাম্বারের মধ্যে তিনটেই অপশনে দেওয়া আছে। তারপরে আমরা দেখবো, আচ্ছা এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন সলভ করেছি কারো কোথাও প্রশ্ন আছে কিনা আমাকে একটু লিখে জানাও। এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন আমরা সলভ করেছি সবাই সবকিছু বুঝতে পেরেছো কিনা এটা একটু লিখে জানাও দেখি। আখি আক্তার বলছে শেয়ার ডান, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনন্যা সরকার বুঝতে পেরেছে, মহিমুল ইসলাম বুঝতে পেরেছে, পারভিন বুঝতে পেরেছে। শেয়ার ডান, শ্রীমন্ত কর্মকার আমাদের একজন রেগুলার শিক্ষার্থী, ও শেয়ার করে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ। নিদ্রা ঘোষ শেয়ার করে ফেলেছে। ওকে, ঠিক আছে। তারপরে যদি যাই, পরের প্রশ্নগুলোতে যাই, হ্যাঁ। সো এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কিন্তু উদ্দীপক দেওয়া আছে। 1971 সাল জুন জুলাই মাসে প্রচন্ড বর্ষা বা প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে রাস্তাঘাট সব ডুবে গেছে। ওকে, প্রশ্ন হচ্ছে 20 আর 21, মাথায় রেখো কিন্তু 20 আর 21। উদ্দীপক দিলেই অ্যাটলিস্ট দুইটা করে প্রশ্ন থাকে ওখানে। 20 আর 21, আচ্ছা। ও, উদ্দীপক শেষ হয় নাই, দেখো। এই বর্ষা রাস্তার মধ্যে খাদ বুঝতে না পেরে পাকিস্তান বাহিনীর একটি জিপ টুক করে উল্টে যায়। আচ্ছা, যশোর বোর্ডে 22 সালে আসা প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন, উদ্দীপকের প্রাকৃতিক অবস্থাকে রেইনকোট গল্পে কি নামে উপস্থাপন করা হয়েছে? জেনারেল সিজন, জেনারেল মনসুন, হ্যাঁ এইটা হবে জেনারেল মনসুন। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক। এটা আগে বেশ কয়েকবার অনুধাবনমূলক বা খ নম্বরের প্রশ্ন এসেছে, বাট যেহেতু কয়েকবার চলে এসেছে এখন আর ওখান থেকে আসার সম্ভাবনা একটু কম, বাট এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন, এই বিষয়টি মানে জেনারেল মনসুনের কথা বলা হচ্ছে, 1971 সালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কারণ এক, পাকিস্তানের জন্য প্রতিকূল ছিল, হ্যাঁ রাইট। পাকিস্তানিরা এ বিষয়ে উদাসীন ছিল, হ্যাঁ উদাসীন ছিল, মানে ওরা আগে জানতো না যুদ্ধ যে শুরু করে দিয়েছে এর আগে ওদের খেয়াল ছিল না যে এই বৃষ্টির কারণে তারা ঝামেলায় পড়তে পারে। এবং এটা তো সত্যি, পাকিস্তানিরা এই বিষয়ে একদমই অনভ্যস্ত ছিল কারণ ওখানে আসলে এত বৃষ্টি বাদলা হয় না। সো 1 2 3 তিনটেই কারেক্ট, তিনটেই কারেক্ট। পরের প্রশ্নে যাই। আহ পরের প্রশ্ন, আচ্ছা 22 নম্বর তোমরা সলভ করো দেখি। 22 নম্বর আমি আর তোমাদেরকে বলবো না, 22 নম্বর তোমরা সলভ করো, তোমরা আমাকে উত্তর লিখে জানাও 22 22 কি হবে, আমি দেখি। 22-এর উত্তর কি হবে দেখি, তোমরা লিখে জানাও কমেন্টে। ইয়েস, 22-এর উত্তর কি হবে? আচ্ছা, তনু বলছে 22, আচ্ছা 22-এর খ। মিম বলেছে 22-এর 4, রাজু ইসলাম বলছে 22-এর বি, রাজিয়া সুলতানা দীপা বলছে 22-এর ডি, কনক কুমার দার বলছে 22-এর ডি, তনু বলছে 22-এর ডি, মোহনা মহিমা বলছে 22-এর বি, ফাতেমা হোসেন প্রীতি বলছে 22-এর বি, মুশফিকা সুমাইয়া 22-এর বি। তার মানে বি আর ডি এর মধ্যে একটা কনফিউশন। ওকে, বি আর ডি এর মধ্যে কনফিউশন, দেখি। প্রশ্নটাই তো পড়ি নাই তোমাদের কমেন্ট পড়তে গিয়ে। দূরে কিংবা কখনো খুবই কাছে শোনা যাচ্ছে ফুটফাট গুলির আওয়াজ, ত্রাসে বুক কাঁপে, মানে ভয়ে বুক কাঁপে। ত্রাস মানে হচ্ছে ভয়, সন্ত্রাসের ত্রাস এটা। ত্রাসে বুক কাঁপে পারি না শুধোতে, তার মানে পারি না জিজ্ঞেস করতে কে কোথায় গেল মোরে, দম বন্ধ করে চুপ করে পড়ে থাকি ঘরের কবরে। আচ্ছা, কুমিল্লা বোর্ডে 19 সালে আসা প্রশ্ন, তাহলে কঠিন হওয়াটাই স্বাভাবিক। ওকে, উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের সাদৃশ্য হলো 25 মার্চের রাতের আক্রমণ, দূরে কিংবা কাছে খুবই দূরে কাছে শোনা যাচ্ছে ফুটফাট গুলির আওয়াজ, হ্যাঁ এটা কিন্তু 25শে মার্চের ঘটনা সাথে মিলে। ওকে, দাগালাম। তারপর যদি বলি গুলির আওয়াজ শুনতে পাওয়া 3, এটাও কিন্তু মিলেছে, গুলির আওয়াজ শুনতে পাওয়া এটাও মিলেছে, তাই না? মানুষদের ধরে ক্যাম্পে নিয়ে যাওয়া,
রেইনকোট গল্পে নুরুল হুদা এবং আব্দুস সাত্তার মৃধাকে ধরে পাকিস্তানি আর্মি তাদের ক্যাম্পে নিয়ে গিয়েছিল। কিন্তু এইখানে দেখো তো, কোথাও কি এটা বলা আছে দূরে কিংবা কাছে খুবই শোনা যাচ্ছে ফুটফাট গুলির আওয়াজ, ত্রাসে বুক কাঁপে পারি না শুতে হতে কে কোথায় গেল মরে, তার তার মানে এখানে কিন্তু হত্যাযজ্ঞের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু গুমের কথা বলা হচ্ছে না, এখানে কিন্তু অপহরণ বা গ্রেফতারের কথা, ধরে নিয়ে যাওয়ার কথা এখানে বলা হচ্ছে না। সো এইটা শুড নট বি অ্যান অপশন। ওকে, তার মানে টু আছে যেটাতে যেটাতে সেটা আমরা কেটে দিই, দেখি আমরা সঠিক উত্তরে পৌঁছাতে পারি কিনা। এইটা কেটে দিলাম, এইটা কেটে দিলাম, এইটা কেটে দিলাম, তাহলে বাকি থাকলো হচ্ছে বি। বাকি থাকলো হচ্ছে এই, বাকি থাকলো হচ্ছে বি। ক্লিয়ার? বি শুড বি দ্য কারেক্ট আনসার। বি, এই যে দেখো, বি শুড বি দ্য কারেক্ট আনসার। বুঝছো কিনা বলো তো? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলো। হায় রে, 1 ডিগ্রি উপর হচ্ছে ফাহিরা ইরাও বলেছে সি। সি তো হবেই না। বুঝতে পেরেছো? ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার লিখে ফেলো তো, যারা যারা এই প্রশ্নটা বুঝছো। 23 নম্বর প্রশ্ন। উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের যে প্রসঙ্গটি মিলে যায়, মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থা, হ্যাঁ মিলে। নির্যাতিত বাঙালি, হ্যাঁ এটা মিলে। মুক্তিযুদ্ধে মানুষের আত্মত্যাগ, দেখি তো এখানে আত্মত্যাগের কথা বলা আছে কিনা। ত্রাসে বুক কাঁপে কে কোথায় গেল মোরে, দম বন্ধ করে চুপ করে থাকি। আচ্ছা, সো এইখানে আমরা এই প্রসঙ্গটা, আচ্ছা যদি মনে করো এইখানে আমরা ধরি, এবার দেখো এবার একটা ট্রিক কোশ্চেন কিভাবে সলভ করতে হয় সেটা যদি একটু দেখাই, একটা ট্রিক কোশ্চেন কিভাবে সলভ করতে হয় সেটা যদি একটু দেখাই। সো আমরা যদি এই 3 নাম্বারটা ভুল ধরে নেই, 3 নাম্বারটা ধরলাম গিয়ে ভুল, ঠিক আছে, 3 নাম্বারটা ধরলাম হচ্ছে ভুল। ওকে, 3 নাম্বারটা যদি ভুল হয়, তাহলে দেখি কোনটা কোনটা কেটে দেওয়া যায়। এটা কেটে দেওয়া যায়, এইটা কেটে দেওয়া যায়, এইটাও কেটে দেওয়া যায়। ঠিক আছে, কি মনে হয়, আমরা কি এটা এটা কারেক্ট করব? এটাকে কারেক্ট হিসেবে ধরবো? বলো তোমাদের মতামত কি, বলো দেখি, তোমাদের মতামত বলো দেখি, তোমাদের কাছে কি মনে হয়। সজীব সরকার বলছে ক্লিয়ার, তানভীর আহমেদ আমাদের ক্লাসটা দেখছে, থ্যাংক ইউ। নাইফ ওয়াসি তো আমাদের সাথে জয়েন করেছে। মোহাম্মদ সুমাইয়া বলেছে, মুসাম্মদ সুমাইয়া বলেছে ক্লিয়ার। ওকে ওকে ওকে, মোহাম্মদ নাহিম একটু অপেক্ষা করো, ক্লাসটা শেষ হোক তারপর পাঠাবো। পদ্ম পারমিতা ক্লাস দেখছে, জুবাইদা তাসনিম বলছে ক্লিয়ার। ওকে, সো আমার কাছে মনে হয় এখানে আসলে এই ঘ নাম্বারটা হবে না, এখানে এটা আসলে কই হওয়া উচিত। ঠিক আছে, কই হওয়া উচিত, কারণ এখানে মুক্তিযুদ্ধে মানুষের যে আত্মত্যাগ, এই উদ্দীপকের সরাসরি এমন কোনো আত্মত্যাগের কথা বলা নেই। দেখো আবার যদি একবার পড়ি ফাইনাল চেকের জন্য, দূরে কিংবা কখনো খুবই কাছে শোনা যাচ্ছে ফুটফাট গুলির আওয়াজ, ত্রাসে বুক কাঁপে পারি না শুদ্ধ থেকে কোথায় গেল মরে। ও না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইখানে ট্রিক কোশ্চেন তো, খুবই খুবই ট্রিকি। দেখি এটা কোন বোর্ডের, হ্যাঁ কুমিল্লা বোর্ডের প্রশ্ন, এটা তো কঠিন হওয়াটাই স্বাভাবিক। দেখো কঠিন হওয়াটাই স্বাভাবিক, এখানে একটা ব্যাপার আছে, দেখো তোমাদেরকে বলি। আমরা এই দুইটা তো শিওর, মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থা, নির্যাতিত বাঙালি। মুক্তিযুদ্ধে মানুষের আত্মত্যাগের কথা কি বলা হয়েছে নাকি হয় নাই, এইটা নিয়ে আমরা কনফিউজড, এখানে কি আসলে বলা হয়েছে কিনা। এইবার যদি একটু দেখি, বেনিফিট অফ ডাউট যদি দিতে চাই, দূরে কিংবা কাছে কখনো খুবই কাছে শোনা যাচ্ছে ফুটফাট গুলির আওয়াজ। ফুটফাট গুলির আওয়াজ, এই যে গুলি করছে, কারা গুলি করছে? কখনো পাকিস্তানি বাহিনী গুলি করছে, আবার কখনো বাংলাদেশের মুক্তিযোদ্ধারা গুলি করছে, মুক্তি বাহিনী গুলি করছে। তার মানে এইখানে এই যে গুলির কথা বলেই কিন্তু মুক্তি বাহিনীর বা মুক্তিযুদ্ধে মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে। তার মানে অপশন 1 2 কারেক্ট, এটা তো আমরা আগে থেকেই জানতাম। অপশন 3টাও কিন্তু কারেক্ট, বুঝতে পেরেছো? অপশন 3টাও কিন্তু কারেক্ট। সো 1 2 3 শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো এবার? সো কুমিল্লা বোর্ডে কিন্তু এরকম ট্রিক কোশ্চেন আসে, ভয় পাওয়া যাবে না, সলভ করে ফেলতে হবে। মাজেদা বেগম বলেছে ওর বান্ধবীকে ও জীবনে ওর মেনশন দেবে না, বান্ধবী ঠকিয়ে দিয়েছে ওকে। ইয়েস,
দেখেছো এই ধরনের কখনো কখনো একটু কঠিন, একটু ইনোভেটিভ প্রশ্ন আসে, ট্রিকি কোশ্চেন আসে। সো এই জন্যই বলেছিলাম 30-এ 27 যদি তুমি পাও, এমসিকিউতে 30-এ 27 যদি পাও, দ্যাটস এনাফ। এর চেয়ে বেশি নম্বর লাগবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, একজন বলছে ভাইয়া আমি কুমিল্লা বোর্ডের, আমি কি করব? উত্তর হচ্ছে আফসোস। ওকে, পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কলেজ থেকে 24 আর 25 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। দিনাজপুর বোর্ড, সহজ হওয়ার কথা, দেখি। কলেজ থেকে ঘরে ফেরার পথে ছাত্র পুলিশ সংঘর্ষের মধ্যে পড়ে যায় মাহমুদ। পুলিশের বেধড়ক লাঠি পেটায় সেদিন থেকেই সে হয়ে ওঠে ভাষা আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তার মানে ক্রসফায়ারে পড়ে গিয়েছিল, তারপরে সে ভাষা আন্দোলনের একনিষ্ঠ কর্মী হয়ে ওঠে। ওকে, ফাইন। এবার যদি দেখি উদ্দীপকের মাহমুদ রেইনকোট গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়? কুলি হবে না, মিন্টু হবে না, ডক্টর রফাজ হবে না, এটা নুরুল হুদা হবে, এটা তো বুঝতেই পারছো। ঠিক আছে, দিনাজপুর বোর্ডে সহজ প্রশ্ন এসেছে। তারপর যদি যাই তারপর যদি যাই উদ্দীপকটি রেইনকোট গল্পটিকে যে প্রেক্ষাপট থেকে প্রতিনিধিত্ব করে তা হলো ছাত্র রাজনীতি, ভাষা আন্দোলন, রাজনৈতিক চেতনা, না স্বাধীনতা সংগ্রাম। আচ্ছা, ওকে। এখানে আরো কয়েকটা বোর্ড কোশ্চেন আছে। এই বোর্ড কোশ্চেন গুলো আমরা যখন ক্লাস পিডিএফটা পেয়ে যাব ক্লাসে শেয়ার করার মাধ্যমে, তখন আমরা এগুলো সলভ করে ফেলতে পারবো। এরপর অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে। এগুলা আপাতত তোমাদের পড়ার দরকার নাই, এগুলা আমরা মূলত আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে পড়াই। কারণ যখন আমরা আমাদের HSC 25 অনলাইন ব্যাচ বাংলা কোর্সটা করেছিলাম, আমরা অ্যাডমিশনের কথা মাথায় রেখেই একাডেমিকের পড়ালেখা করেছিলাম। তার মানে ইন্টারের এইচএসসির জন্য এমন ভাবে প্রিপেয়ার করেছিলাম স্টুডেন্টদের যাতে করে তাদের অ্যাডমিশনের প্রিপারেশনটা হয়ে যায়। এই কারণে এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। বাট এই ডিফিকাল্টির প্রশ্ন তোমার এইচএসসি তে দেওয়ার সম্ভাবনা কম। সো এইটা নিয়ে শুধু শুধু মাথা গরম করার বা এখন সময় নষ্ট করার দরকার নাই। বাট স্টিল এই প্রশ্নগুলো যেহেতু বইয়েরই প্রশ্ন, তুমি একবার পড়ে নিও, রিডিং পড়ে নিও। উত্তর সবগুলো দেওয়া আছে। আমি ক্লাসের পিডিএফটা যারা হচ্ছে শেয়ার করে দিবা তাদের সাথে, লাইভ ক্লাসে যারা শেয়ার করবা তাদেরকে আমি ইনবক্সে পাঠিয়ে দিব। সো সহজেই তুমি প্রশ্নগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, তারপর হচ্ছে আহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটা। ওকে, ঠিক আছে, এইবার চলো আমাদের প্র্যাকটিসে চলে যাই। দেখো, প্রশ্ন যদি কঠিন করতে চায়, কুমিল্লা বোর্ডের প্রশ্ন মনে করো এবার এটা দিয়ে দিল। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজানোর সময় কোন ঋতু চলছিল? 1 নম্বর প্রশ্ন। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজানোর সময় কোন ঋতু চলছিল? এগুলো প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্ন। দেখি এটা পারি কিনা। একজন বলেছে, হ্যাঁ, বিবেক সরকার বলছে শেয়ার ডান ভাইয়া, তোমাকে ক্লাসের পরেই পিডিএফটা পাঠিয়ে দিব তোমার ইনবক্সে। ঠিক আছে, এটা ঠিক যে আসলে বোর্ড কোশ্চেন গুলো যদি আলাদা আলাদা হয় এটা আসলে মানে সাম্য হয় না আর কি। কারণ তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা, তুমি মনে করো ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিলা, সহজে এ প্লাস পাইলা, আর তোমার আরেকজন মধ্যে কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিল, সে হয়তো বা তোমার চেয়ে বেশি মেধাবী, তোমার চেয়ে বেশি পরিশ্রম করেছে, কিন্তু কুমিল্লা বোর্ড পরীক্ষার প্রশ্ন কঠিন করেছে দেখে যদি সে এ প্লাস না পায়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তো আসলে কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে এটার ভিত্তিতে নম্বর আলাদা করা হয় না, ওভারঅল জিপি এর উপরই নম্বরটা ধরা হয়। সো এই জন্য আমার কাছেও মনে হয়, আই অ্যাগ্রি উইথ দিস পয়েন্টার, আমার কাছেও মনে হয় যে প্রশ্ন আসলে একই করা উচিত, যেমনটা 2018 সালে করা হয়েছিল। সকল বোর্ডের প্রশ্ন একই করা উচিত। এটা কি হবে? এটা হবে বর্ষা, এটা তো আমরা পারা উচিত, কারণ এই সিজনটাই বর্ষা, বর্ষা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আচ্ছা, নুরুল হুদা চড়া বাসে কেমন মিলিটারি উঠলো? ফর্সা, খাটো, না আমার কাছে ফর্সা এটা ঠিক আছে। সো ফর্সা এইটা আমার মনে আছে। বলো তো এরপর কি হবে? আমার মনে হয় লম্বা ও খুব ফর্সা। গ্যাস 2-এর গ, লম্বা ও খুব ফর্সা। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। কার সম্পর্কে বলা হচ্ছে? মুয়াজ্জিন সম্পর্কে, যে আজান দিচ্ছিল। রেইনকোট গল্পে কার চোখের মণি ছুঁচালো, মানে খুবই তীক্ষ্ণ চোখা? 4 নম্বর, 4-এর উত্তর কি? মিলিটারি, তাই না? আগে বাড়ো ড্রাইভারকে কে নির্দেশ নির্দেশ দেয়? 5 নম্বর প্রশ্ন। আগে বাড়ো কে বলে? 5-এর বি, মিলিটারি। নুরুল বাস থেকে কোথায় নামে? 6 নম্বর, নিউ মার্কেটে, মানে ঢাকা কলেজ পার হয়ে যায় সে। প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে কে বসে আছে? 7 নম্বর প্রশ্ন। সাদের কি হবে?
এক মিলিটারি পান্ডা, এই পান্ডা কথাটার জন্য আমার মনে আছে এটা পান্ডা হবে। আচ্ছা, নুরুল হুদাকে দেখে প্রিন্সিপালের মুখটা কেমন হয়? 8 নম্বর প্রশ্ন। আট 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 আট। বেগুনি। বৃষ্টির মেয়াদ কতদিন? 3 দিন হওয়া উচিত, মানে যে বৃষ্টিটা তখন হচ্ছিল আর কি। 9 নম্বর। প্রিন্সিপালের কোয়ার্টারের সঙ্গে আর কি ছিল? মিলিটারি ক্যাম্প ছিল, তাই না? 10 নম্বর। 10 কি? 10-এর 4 মিলিটারি ক্যাম্প। রেইনকোট গল্পে মিলিটারির গুলিতে ছাদ থেকে কে পড়ে যায়? আমার মনে হয় মসজিদের মুয়াজ্জিন। তোমরা আমার উপর ভরসা না করে, পরীক্ষা তো আমার না, পরীক্ষা তো তোমাদের, তাই না? তো তোমরা যা পড়েছো সেই অনুযায়ী উত্তর করবে। আমি যদি কোনোটা, আমি তো আমার স্মৃতি থেকে দাগাচ্ছি, যদি আমার কোনোটা ভুল হয়ে যায় তোমাদের কিন্তু কমেন্টের সাথে সাথে বলতে হবে। আর সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারাই যারা আমার দাগানোর আগে কমেন্টে লিখে ফেলবে ঝটপট উত্তর কোনটা হবে, তারা কিন্তু সবচেয়ে ব্রিলিয়ান্ট। কারণ তারা পরীক্ষার হলে গিয়ে বন্ধু বান্ধবের জন্য অপেক্ষা করবে না, বন্ধু বান্ধব উত্তর দিবে তারপর উত্তর মিলাবে, এটার জন্য অপেক্ষা করবে না তারা। ওকে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি মিলিটারির কোন দিকটি প্রকাশ পেয়েছে? পৈশাচিক আচরণ। পৈশাচিক আচরণ। কলেজের জন্য কেনা আলমারিগুলো কোন গাড়িতে করে নিয়ে আসা হয়েছে? কুলিরা যেহেতু এসেছিল, 13 নম্বর হওয়া উচিত ঠেলা গাড়ি। মিসক্রিয়েন্টরা কলেজে কি বেশে ঢুকেছিল? কুলির ছদ্মবেশে, এটা তো আমরা জানি। ফৌরন, ফৌরন মানে হচ্ছে দ্রুত। ফৌরন ইধার আও, এটা যারা হিন্দি সিনেমা দেখো তারা বলতে পারবা। ফৌরন ইধার আও মানে হচ্ছে দ্রুত, তাড়াতাড়ি এদিকে আসো। 15 নম্বরের উত্তর কি হওয়া উচিত? 15 নম্বরের উত্তর হওয়া উচিত হচ্ছে 4। 16 নম্বর প্রশ্ন, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি রেইনকোট গল্পে উল্লেখিত কোন চরিত্রের মুখে এই গানটি মানানসই? 16 নম্বর প্রশ্ন। 16 মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। রেইনকোট গল্পে একটা ক্যারেক্টারই খালি যুদ্ধ করছে, সেটা নুরুল হুদাও না, সেটা আব্দুস সাত্তার মৃধাও না, সেটা প্রিন্সিপালও না, সেটা মিন্টু ছাড়া আর কেউ না, মিন্টুই একমাত্র যুদ্ধ করছে। সো দিস শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। বুঝছো? এই কমন সেন্সটা খাটাইতে হবে। অনেক সময় পরীক্ষার হলে প্রেশারের কারণে একদম নর্মাল সাধারণ জিনিস আমরা বুঝতে পারি না। এইটা যদি হয় তাহলে কিন্তু পরীক্ষায় ভালো স্কোর তোলাটা কঠিন হয়ে যাবে। তুমি একটা জিনিস মনে রাখবা, এইচএসসি পরীক্ষায় তোমাকে যে প্রশ্নটা দেওয়া হবে আলাদা আলাদা বোর্ডে আলাদা আলাদা ডিফিকাল্টি লেভেল হতে পারে। দ্যাটস ওকে, দ্যাটস পারফেক্টলি অল রাইট। কিন্তু যত কঠিন প্রশ্ন দেওয়া হোক, সেই কঠিন প্রশ্নটা কখনো এত কঠিন হবে না যে এইচএসসি লেভেলে একটা স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তুমি পারবা না। পুরো বাংলাদেশের 15 লক্ষ এইচএসসি শিক্ষার্থী যে প্রশ্নটার উত্তর দিতে পারবে, তুমিও সেই প্রশ্নটার উত্তর দিতে পারবা। এখানে এমন কোনো প্রশ্ন দিবে না যেটা সলভ করার জন্য তোমাকে অনার্স বা মাস্টার্স লেভেলের নলেজ থাকতে হবে, এমন কোনো প্রশ্ন এখানে দিবে না। তো চিল অ্যাবাউট দ্যাট। তুমি বইটা ভালো করে বারবার বারবার পড়ো, বুঝে বুঝে পড়ো, এবং পরীক্ষার হলে মাথাটা ঠান্ডা রাখো। পরীক্ষার হলে যদি শুধু তুমি মাথা ঠান্ডা রাখতে পারো, দেখবে যে 2 থেকে 3 নম্বর তুমি এমনি বেশি পাইছো। মানে তুমি জাস্ট মনে করো যে আরে ভাই ভুল হইলে ভুল, এত মাথায় প্রেশার নিয়ে লাভ নেই। কারণ মাথায় প্রেশার নিলে কখনো তোমার রেজাল্ট ভালো হবে না। মানে যা হওয়ার কথা ছিল তার চেয়ে খারাপই হবে যদি তুমি বেশি চাপ নাও যে আমাকে পারতেই হবে, আমাকে 30-এ 30 পাইতে হবে, আমাকে সব পারতে হবে, সব ভালো করতে হবে। এই প্রেশার নিয়ে যদি তুমি পরীক্ষা দাও তাহলে তুমি 30-এ 30 পাবা না। অন দা আদার হ্যান্ড, তুমি যদি চিল ভাবে পরীক্ষা দাও, আরে 25 পাইলেই হবে। ফারহান ভাইয়া যেই ভাবে সৃজনশীল লেখা শিখাইছে, শুধু এমসিকিউতে 25 পাইলেই বাংলা A+ পাই যাবো, এটা কোনো ব্যাপারই না। এইভাবে চিল করে যদি পরীক্ষা দাও তাহলে তুমি 28, 29, 30 পর্যন্ত পাইতে পারো। বুঝছো? নিজের ব্রেইনকে একটু ধোকা দিতে হবে। 3 ইডিয়ট সিনেমাটা দেখেছো না? একটা কথা বলো না, আল ইজ ওয়েল, আল ইজ ওয়েল। এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাটার করে। তুমি যদি তোমার ব্রেইনকে বোঝো আরে ধর, খারাপ হইলে খারাপ, আই এম প্রিপেয়ার্ড ফর দ্যাট, কি হবে বড় জোর? বাসায় একবেলা ভাত খেতে দিবে না, ওকে একবেলা খাইলাম না, ঠিক আছে। এইভাবে চিন্তা করে পরীক্ষাটা দাও, ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো দিতে পারবা। আচ্ছা, 17 নম্বরে চলে যাই যদি। 17 আওরা ইব্রাহিম আর ওয়া ইব্রাহিম বলছে 17-র এ। তারপর হচ্ছে আহ, সমরেশ গোয়ালা বলছে 18 দুইটি। আচ্ছা, উর্মি দেখছে বৃষ্টি 17-র এ বলছে, 18-র এ বলেছে। ওকে, 17 আমরা তো আছি 17-তে। 17 হচ্ছে কেন নেমে পড়ে ভয়, এটা পারবো। 18 আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস কয়টি? 18। কয়টা? 18-র বি দুইটা। চিলে কোঠার সেপাই আর হচ্ছে গিয়ে খোয়াবনামা। দেখি আমার বুক শেলফে চিলে কোঠার সেপাই আছে কিনা। আমি পড়েছি চিলে কোঠার সেপাই।
চমৎকার একটা বই। একটু কঠিন যদিও ভাষাটা, এই জন্যই তোমাদেরকে বলেছি অবসরে পড়তে, বিশেষত তোমাদের এইচএসসি পরীক্ষা যখন শেষ হয়ে যাবে। আপাতত খুঁজে পাচ্ছি না, বাট আমার কাছে আছে এই বইটা। আচ্ছা, বর্ষাকালেই তো জুত কথাটি কে বলে? 19 নম্বর প্রশ্ন। বর্ষাকালেই তো জুত মানে বর্ষাকালেই তো মারামারিতে সুবিধা, এটা কে বলে? এটা মুক্তিযোদ্ধা, একজন কুলিবেশি মুক্তিযোদ্ধা বলে। মিলিটারি নুরুল হুদাকে একই প্রশ্ন করে জবাব না পেয়ে কি করে? তাকে থাপ্পড় মারে, হায় হায় সর্বনাশ, তার মুখে ঘুষি মারে। আচ্ছা, তাকে দুধ পাউরুটি খাওয়ায়, নাকি তাকে চাবুক মারে? মিলিটারি কি করে তাকে? 20 নাম্বার, তাকে মুখে ঠুসি মারে, ঠুসি। ঠুসি না ঘুষি, ঘুষি মারে। মিসক্রিয়েন্টদের আস্তানা জানা আছে কিনা এই প্রসঙ্গে ফের জিজ্ঞেস করলে নুরুল হুদা কি উত্তর দেয়? 21 নম্বর প্রশ্ন। 21-এর উত্তর কি? সে এইবার বলে যে হ্যাঁ জানি। কারণ যতই বলে যে আমি জানি না, ততই মারে। এই জন্য সে মাইর থেকে বাঁচার জন্য নুরুল হুদা লাস্টে বলছে যে হ্যাঁ জানি। তো সে ভাবছে যে সে যদি বলে হ্যাঁ জানি, তাহলে হয়তোবা তাকে কিছুক্ষণ মারবে না। এই সাময়িক যন্ত্রণা মুক্তির জন্য সে বলে যে হ্যাঁ জানি। ওকে, তারপর দেখি, মিসক্রিয়েন্টদের ঠিকানা বলে দেওয়ার কথায় নুরুল হুদাকে মিলিটারিরা কি খাওয়ায়? পুরস্কার দিচ্ছে, ঠিক আছে, ঘুষ। কি খাওয়ায়? দুধ পাউরুটি। নুরুল হুদা কেমন প্রকৃতির লোক ছিল? ভীতু প্রকৃতির। রেইনকোট গল্পটি বর্তমান বাংলাদেশের প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, চেতনা, রক্ষণশীলতা। এই রে সর্বনাশ! এই ধরনের প্রশ্নের জন্যই আমি আজকে ক্লাসের আগে বলেছিলাম 30-এ কে কত পাবা এমসিকিউতে লিখে জানাও কমেন্টে। আমি কমেন্টে লিখেছিলাম যে আমি পরীক্ষা দিলে 30-এ 27 পাবো, কারণ এই ধরনের প্রশ্ন নো ওয়ান নোস যে এখানে প্রশ্নের উত্তরটা কি হবে। এখানে কেউ বলতে পারবে না যে এক্স্যাক্টলি প্রশ্নের উত্তরটা কি হবে। সো প্রতিবিম্ব মানে কি? মানে হচ্ছে রিফ্লেকশন। প্রতিচ্ছবি মানেও কিন্তু একই, প্রতিবিম্ব আর প্রতিচ্ছবি কিন্তু একই অর্থ বোঝায়। রক্ষণশীলতাটা আমরা বাদ দিতে পারি। আমার কাছে মনে হয় কারেক্ট অ্যান্সার শুড বি চেতনা। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হচ্ছে। রেইনকোট গল্পে বর্ণিত ক্র্যাকডাউনের রাতের সাথে নুরুলদিনের কথা মনে পড়ে যায়, এইটা আরেকটা সর্বনাশা প্রশ্ন, যেখানে দুইটা টপিক ম্যাচ করে প্রশ্ন দেওয়া হয়। সো তোমরা অনেকেই মনে করো যে ভাইয়া এই টপিকটা যদি না পড়ি তাহলে কি পরীক্ষায় পারবো? সমস্যা হচ্ছে যে ওই টপিকের সাথে যদি আরেকটা টপিক মিলিয়ে প্রশ্ন করে তাহলে কিন্তু ধরা। আবার যদি মনে করো একটা উদ্দীপক, দুইটা টপিক থেকে একটা উদ্দীপক মিলিয়ে প্রশ্নটা দেয়, তাহলে তো দুইটা প্রশ্ন ধরা। সো কোনো টপিকই বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা টপিক থেকে এমসিকিউ আসবে, এইভাবে ধরে নিয়ে পড়তে হবে। 25 নাম্বার, 25, 25, 25। রেইনকোট গল্পে বর্ণিত ক্র্যাকডাউনের রাতের সাথে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতায় বর্ণিত কোন বিষয়টি সম্পর্কিত? কালো ঘুম। আরে এটা কি হয়ে গেল? জেনারেল মনসুন বলতে কি বোঝানো হয়েছে? বর্ষা ঋতুকে। নুরুল হুদার চোখের চাহনি ভোঁতা কিন্তু গরম, এ কথার মানে কি? মানে কি? মানে কি? মানে কি? 27 নাম্বার, 27। 27 হচ্ছে আত্মবিশ্বাসী ও নির্ভীক, সমস্যা সাহস হারিয়েছেন, হবে না কিং কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ় মানে হচ্ছে কি করবে বুঝতে না পারা, এইটা আসলে নুরুল হুদার হয় না, ভেতরে তীব্র দহন চলছে, এইটা হবে। 28 নম্বর প্রশ্ন, রেডিও টেলিভিশনে হরদম তার মানে সারাক্ষণ বলছে সিচুয়েশন ইজ নর্মাল, এই বাক্যটি নুরুল হুদার অন্তরে কি যোগাচ্ছে? প্রশ্ন নাম্বার 28, 28-এর উত্তর হচ্ছে সাহস যোগাচ্ছে। এপ্রিলের শুরু থেকে কে বাংলা ছেড়েছে? ইসাক, কর্নেল, মিন্টু নাকি আসমা? আমার মনে হয় ইসহাক। 29 নম্বর প্রশ্ন, উত্তর হচ্ছে ইসহাক। তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়? এখানে কার দুলাভাইয়ের কথা বলা হয়েছে? 30 নম্বর প্রশ্ন, 30। তাতে আর এখানে কার দুলাভাইয়ের কথা বলা হচ্ছে? এইটার উত্তর তোমরা দাও দেখি, 30। প্রিন্সিপালের ইসাকের, মিন্টুর নাকি ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের? কার? যারা যারা লাইভটা এখনো শেয়ার দাও নাই তারা লাইভটা শেয়ার দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে আমরা ক্লাসের পরে তোমাদেরকে এই এমসিকিউ পিডিএফ গুলা পাঠিয়ে দিব। ওকে, 30 কি হবে? এখন ঝটপট জলদি জলদি বলে ফেলো যে 30 কি হবে। তিরিশ কি হচ্ছে? 30
কই 30-এর উত্তর দিয়েছো? খালি দুষ্টুমি। জানাতে পেতে বলছে 30-এর সি। আচ্ছা, 31-এর এ বলছে। ফাহিম বলছে 30-এর সি। তারপর আরো ইব্রাহিম বলছে 30-এর সি। ওকে, শেয়ার ডান। সাফর খান বলছে ভেরি গুড। নিজের প্রোফাইলে শেয়ার দিও। মেসেজে শেয়ার দিলে কিভাবে বুঝবো যে তুমি শেয়ার দিয়েছো? পরে তোমাকে কিভাবে পিডিএফটা পাঠাবো বলো? 30-এর সি বলছে বেশিরভাগ শিক্ষার্থী ইয়াস। কার দুলা ভাই? এখানে একমাত্র একমাত্র কার শালার কথা বলা হয়েছিল? আমাদের কেমিস্ট্রি লেকচারার সাহেবের কথা। সো তাহলে মিন্টুর দুলাভের কথা এখানে বলা হচ্ছে। সো কারেক্ট অ্যান্সার শুড বি 30-এর সি। 30-এর কি হবে? 30-এর সি। বুঝতে পেরেছি? আচ্ছা, তো মোটামুটি আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন সলভ করলাম। বাকি প্রশ্নগুলো এখানে থাক। এটা তোমরা বাসায় সলভ করতে পারবা না, মানে পারবা আর কি, পারবা না বলতে হচ্ছে প্রশ্ন করেছি। এই তো। আর সলভ করার পরে এইখানে তোমরা একবার দাগিয়ে নিতে পারো, হ্যাঁ, এইখানে তোমরা মিলাই নিবে আর কি। এইখান থেকে মিলাই নিবা, হ্যাঁ। ওকে। এইখানে মনে একটা ভুল আছে। এইটা 30-এর, এটা 30-এর গ হবে। আচ্ছা, এখানে না লিখলেও চলবে, আমি তো দাগাই দিছি। সো বাকি কোশ্চেন গুলো তোমরা সলভ করবা এবং মিলাবা। এখন আমরা প্রতিদানে চলে যাব। তো এই ক্লাসের পিডিএফটা পাওয়ার, এই যে প্রশ্ন সম্বলিত দাগানো এমসিকিউ পিডিএফটা পাওয়ার উপায় কি? উপায় হচ্ছে, যারা আমাদের এইচএসসি 25 শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলা ইংরেজি আইসিটি কোর্সে আছো, ওই কোর্সের যে পেইড ফেসবুক গ্রুপটা, সেইটার মধ্যে আমি এই ক্লাসের পিডিএফটা ক্লাস শেষ হওয়ার পরে দিয়ে দিব। পাশাপাশি আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন কোর্স 2025 রয়েছে, এইখানেও আমি ক্লাসের স্লাইডটা ক্লাসের পরপরই দিয়ে দিব। আর যারা আমাদের এইচএসসি এসএমপি কোর্সেও নাই, আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি হবা কিন্তু এখনো হও নাই, তাদের জন্য কি উপায়? তাদের জন্য উপায় বের করেছে একটা, সেটা হচ্ছে যদি তুমি মনোযোগী স্টুডেন্ট ছিলে কিনা বা তুমি আসলে ক্লাসটা করেছো কিনা এটা বোঝার আমার উপায় হচ্ছে, তুমি যদি এই লাইভ ক্লাসটা শেয়ার করো পাবলিক প্রাইভেসি দিয়ে, তাহলে আমি ক্লাসের পরে দেখতে পারা যায় যে কারা কারা লাইভ ক্লাসে শেয়ার করেছে। পাবলিক প্রাইভেসিতে যারা শেয়ার করে শুধু তাদেরটাই দেখা যায়। তো ওইটা দেখে আমি ইনবক্সে পাঠিয়ে দিব। ওকে, ঠিক আছে। এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব হচ্ছে প্রতিদানে। এখন আমরা যাব কোথায়? এখন আমরা যাব হচ্ছে প্রতিদানে। ওকে। সো এই পর্যন্ত যে প্রশ্নগুলো সলভ করলাম, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু কমেন্টে লিখে জানাও। এতক্ষণ পর্যন্ত আমরা রেইনকোটের যে প্রশ্নগুলো সলভ করলাম সেগুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে একটু তোমরা কমেন্টে লিখে জানাও দেখি। ক্লাস কেমন লাগছে? এইচএসসির ভয় কি কেটেছে? এইচএসসি প্রথম পরীক্ষায় বাংলা প্রথম পত্র, এই জন্য অনেকে অনেক ভয় থাকে। ভয়ের কারণে অনেকের পরীক্ষা খারাপ হয়ে যায়। সো এই সকল ভয়কে যাতে তোমরা করতে পারো জয়, এই জন্যই কিন্তু এই বাংলা হামলার আয়োজন আমরা করেছি, টু এনশিওর 180 অর অ্যাবভ ইন বাংলা, বোথ ইন কিউমুলেটিভলি ইন বোথ অফ দ্য পেপারস অফ বাংলা। বুঝতে পেরেছো? ওকে। সো এখন আমাদের কি করণীয়? এখন আমাদের করণীয় হচ্ছে প্রতিদানটা বের করে ফেলা, প্রতিদানের এমসিকিউটা বের করে ফেলা। ইয়েস, প্রতিদান বের করে ফেলেছি। চলো এবার স্ক্রিনটা শেয়ার করে ফেলি। আর জুম ইন, আচ্ছা আর একটু জুম ইন করি। হ্যাঁ, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, বলো তো। ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা বলো তো দেখি। আরো ইব্রাহিম বলছে ভয় পাচ্ছি না দেখে ভয় লাগছে। আরে পণ্ডিত,
ইয়াস, রেডি তোমরা? আমি আমার কলমটা বের করে নেই। ঠিক আছে, প্রথমে কিছু বোর্ড কোশ্চেন সলভ করব। একজন বলছে, ভাইয়া জ্ঞান অনুধাবন কি অনলি বোর্ড পড়লেই হবে কিনা? হ্যাঁ, বোর্ড প্রশ্ন পড়লেই চলবে, কারণ ওই প্রশ্নগুলোই শুধু আসবে না। সো তুমি ওইটা নিয়ে প্রিপারেশন নিলে একদম ধরা। বারবার একটা কথা বলছি, কেন বুঝতে পারছো না? বাংলা প্রথম পত্র কমন আসে না। যে প্রশ্নগুলো বিগত বছরে আসছে সেগুলো আসার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। বাংলা প্রথম পত্রতে প্রশ্নকর্তারা এনশিওর করা ট্রাই করেন যে তুমি আসলে সৃজনশীল বুঝো কিনা, তুমি বইটা ভালো মতো পড়েছো কিনা, এইটা বোঝার চেষ্টা করেন। এই কারণেই 22টা লাইভ ক্লাস অ্যারেঞ্জ করেছি তোমাদের জন্য, এই জাস্ট এক সপ্তাহের মধ্যে 22টা লাইভ ক্লাস তোমাদের ফার্সিম ভাইয়া, আমি, বিকন ভাইয়া, সবুজ ভাইয়া মিলে নিচ্ছি, যাতে করে বাংলা, যেহেতু সাজেশন কাজ করে না বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে, যাতে করে তোমাদের পরে কোনো হতাশা আফসোস কাজ না করে যে হায় হায় সাজেশন থেকে তো কিছুই আসলো না। সাজেশনটা আমরা তোমাদেরকে দেই কোশ্চেন ডিফিকাল্টি লেভেল সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য। বাট বারবার একটা কথা তোমাদেরকে বলছি, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে সাজেশন কাজ করে না। বাট বাংলা দ্বিতীয় পত্রে 90%-এরও বেশি প্রশ্ন সাজেশন থেকে আসে। বুঝতে পেরেছো? সাজেশন বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে কাজ করবে না, বাট সাজেশন বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সবই দেখবা কমন আসবে। এইভাবে পড়ালেখা করো, বুঝছো? সাজেশন সাজেশন বলে কান্নাকাটি করে লাভ নাই। বাংলা প্রথম পত্রে ভালো নম্বর পাওয়ার জন্য, এ প্লাস পাওয়ার জন্য সব গল্প কবিতা ভালো মতো পড়তে হবে, বুঝতে হবে। ওকে, চলো। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, এখানে বিষে ভরা বান কি অর্থ জ্ঞাপন করেছে? ঢাকা বোর্ডে 2022 সালে এসেছে প্রশ্নটা। আচ্ছা, বিষে ভরা বান, অভিশাপ, কটু কথা, খারাপ কথা। পারবো? প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? অনিষ্টকারীকে প্রতিদান মানে কি? মানে রিটার্ন গিফট। বাসযোগ্য সুন্দর পৃথিবী বিনির্মাণ, অনিষ্টকারীকে শাস্তি প্রদান না, এটা হচ্ছে অপকারীর উপকার। দেখেছো, আজকে 7টা ক্লাসে কিন্তু এটা বলেছিলাম যে জসিমউদ্দিনের জন্মসালটা আমাদেরকে একটু জানতে হবে। জসিমউদ্দিনের জন্মসাল হচ্ছে 1903। তিনি জন্মগ্রহণ করেছেন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে, 1903। প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি দিয়েছেন? ক্ষমা, ক্ষমা দিয়েছেন, ক্ষমা করেছেন। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, পংক্তিটিতে কি বোঝানো হয়েছে? মানব প্রীতি। কেন মানব প্রীতি? কারণ মানুষের প্রতি ভালোবাসা। এখানে কেন ক্ষমাশীলতা হলো না? কারণ আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর, এখানে এই যে কাউকে আমি পর করে দিয়েছি, এই যে কাউকে পর করে দেওয়া, এটা কিন্তু সরাসরি ক্ষতি করা না। যদি কেউ আমার ক্ষতি করত, তারপর আমি তাকে ক্ষমা করে দিতাম, কিংবা তার আমি একটু উপকার করতাম, তাহলে বলতে পারতাম যে এখানে ক্ষমাশীলতা বোঝানো হয়েছে। এই পুরো কবিতায় অনেক জায়গায় আসলে ক্ষমাশীলতার কথা বলা হয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি এই লাইনটাতে, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর, তার মানে কেউ আমাকে আপন মনে করে না, কেউ আমাকে পর মনে করে। তোমার বন্ধুদের একটা সার্কেল তোমাকে বন্ধু মনে করে না, তারা যখন বিভিন্ন জায়গায় খেতে যায় তোমাকে ডাকে না, হ্যাঁ, সিনেমা দেখতে গেলে তোমাকে বলে না, তো তোমাকে ওরা পর করে দিয়েছে। এখন এটা তো সরাসরি তোমার কোনো ক্ষতি না, যে তুমি তাকে ক্ষমা করে দেওয়া বা ইত্যাদি, এগুলা ম্যাটার করে না। বুঝতে পেরেছো? এই কারণে শুধুমাত্র স্পেসিফিক্যালি এই লাইনটার জন্য ক্ষমাশীলতা ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। মানবপ্রীতি হচ্ছে সঠিক উত্তর। 5টা পারলাম। ওকে, 6 নাম্বার দেখি। প্রতিদান কবিতায় কে পথের বিরাগী হয়েছেন? কে পথের বিরাগী হয়েছেন? কবি নিজেই তো। উত্তর হচ্ছে কবি স্বয়ং, তার মানে কবি নিজেই। যে বিষে ভরা বান দিয়েছে প্রতিদানে কবিতাকে কি দেন? বুক ভরা গান। যে আমায় দিয়েছে বিষে ভরা বান, তাকে দেই আমি বুক ভরা গান। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বানের পরিবর্তে কি দিয়েছেন? গান, বুক ভরা গান। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, বারবার এখান থেকে প্রশ্ন আসে। ইব্রাহিমের ঘর পুড়িয়ে দেয় অজয়, ইব্রাহিমও তার প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে, একদিন সুযোগ বুঝে সে অজয়ের ঘরে আগুন লাগিয়ে দেয়। চট্টগ্রাম বোর্ডে 2022 সালে আসা প্রশ্ন। উদ্দীপকের সাথে প্রতিদান কবিতায় কার বৈসাদৃশ্য আছে? কার? কবির বৈসাদৃশ্য আছে, কারণ কবির, কেউ যদি ক্ষতি করে কবি তার ক্ষতি করেন না, বরং উপকার করেন। 10 নাম্বার, প্রতিদান কবিতার প্রেক্ষাপট বিবেচনায় উদ্দীপকের ইব্রাহিম একজন
কি হবে এটা? অসৎ মানুষ, অমানবিক মানুষ, অসহিষ্ণু মানুষ। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার মনে হয় সি হবে, সি। আচ্ছা, 11 আর 12 নম্বর প্রশ্ন যদি একটু দেখি। ওকে, এরপরে যদি দেখি আহ 11 12 নম্বর প্রশ্ন। মা মরা রহিমাকে সৎমা কে মারে? সৎমা অনেক অত্যাচার করে, সারাদিন খাটিয়ে সমস্ত কাজ করে নেয়, সামান্য ভুল করলে সে রহিমাকে নির্যাতন করে, রহিমা তবুও সৎমাকে নিজের মায়ের মতো ভালোবাসে। কত বড় ব্যাককল। আচ্ছা যাই হোক, উদ্দীপকে দিয়েছে, কি আর করা, মেনে নিলাম। উদ্দীপকের সৎমায়ের সাথে প্রতিদান কবিতার সাদৃশ্য কোথায়? উদারতা, ক্ষমাশীলতা, কর্মনিপুণতা, নাকি প্রতিহিংসা? ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো সৎমায়ের কথা বলা হচ্ছে, এটা তো রহিমার কথা বলা হচ্ছে না। সৎমায়ের, সৎমায়ের সাথে প্রতিদান কবিতার সাদৃশ্য কোথায়? উদারতা, ক্ষমাশীলতা, কর্মনিপুণতা, সবগুলোই পজিটিভ টার্ম, কিন্তু সৎমা হচ্ছে এখানে নেগেটিভ টার্ম। তো প্রতিহিংসা শুড বি দা কারেক্ট অ্যান্সার, প্রতিহিংসা শুড বি দা কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে হচ্ছে রহিমার মধ্যে, এবার রহিমা, এবার সৎমা বাদ, এবার রহিমার মধ্যে কবির কোনটা প্রতিফলিত হয়? কর্মনিপুণতা, কর্মনিপুণতা মানে অনেক ভালো স্কিলফুল কাজ করে এরকম। উদারতা, ক্ষমাশীলতা, প্রতিদান কবিতায় আমরা উদারতা দেখেছি, ক্ষমাশীলতা দেখেছি, কিন্তু এইটা তো দেখি নাই। কর্মনিপুণতা, স্কিল তো দেখি নাই। তো এক যেখানে যেখানে আছে ওগুলো কেটে বাদ দিয়ে দেই তো। এই দুইটার মধ্যে এক আছে, এই দুইটা বাদ দিলাম। এইটার মধ্যে এক আছে, এইটাও বাদ দিলাম। সো একটাই অপশন আমার বাকি আছে, সেটা হচ্ছে খ। এটা হলো আমার কারেক্ট অ্যান্সার। সুন্দর ও নিরাপদ পৃথিবীর জন্য কেমন মানুষ দরকার? ভালোবাসাপূর্ণ মানুষ। এটা তো পারবো। আচ্ছা, আমাকে এইবার তোমরা একটু, আমরা কিন্তু এর আগেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডিফিকাল্টি লেভেলের প্রশ্নগুলো স্কিপ করে গেছি। যদিও তোমাদেরকে এই স্লাইডে এই পিডিএফটা দিয়ে দিব, তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারবে এক নজরে। কিন্তু এইবার তোমরা যদি চাও আমি প্রতিদান, কবিতাটা তো সহজ, তো এখান থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রশ্ন আসবে সেটাও আমাদের পারা উচিত। সো যদি তোমরা চাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো এই লাইভ ক্লাসে আমি একটু সলভ করিয়ে দিই, তাহলে কমেন্টে লিখো ইয়েস, আদারওয়াইজ কমেন্টে লিখো নো, তাহলে আমি এটা স্কিপ করে পরের প্রশ্নগুলোতে চলে যাব। যদি কমেন্টে ইয়েস লিখো তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো কয়েকটা একটু সলভ করব, যেগুলো প্রতিদান কবিতা থেকে এসেছে। ওকে, দেখি তোমরা কি চাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কয়েকটা প্রশ্ন, নাকি এইচএসসি নিয়ে মাথাটা নষ্ট? ওকে, ওরে বাবা, অনেকে ইয়েস বলছে, দাইয়ান আহমেদ ছাড়া সবাই মোটামুটি ইয়েস বলছে। ঠিক আছে, দেখি কয়েকটা প্রশ্ন। মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে, এই যে তারা একটা ইন্টারেস্টিং কথা বলি, বোর্ডে বিগত বছরে একটা প্রশ্ন আসছে, তার মানে এই বছরও ওইটা এইচএসসি তে এর আগে একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা এইচএসসি তে আবার আসার সম্ভাবনা অনেক কম। কিন্তু একটা প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রশ্নে আসছে, এই প্রশ্নটা কিন্তু এইচএসসি তে ব্যবহার করার ক্ষেত্রে প্রশ্নকর্তাদের কোনো হাত পা বাধা নাই, বা এখানে কোনো রেস্ট্রিকশন নাই। সো দে ক্যান ইউজ previous year's questions from DU or other university admission test. সো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন বরঞ্চ বিগত বছরের বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ টু সাম এক্সটেন্ট। ওকে, কথা না বাড়িয়ে চলো এইবার আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কয়েকটা প্রশ্ন দেখি। কবি জসিমউদ্দিনের যে কাব্যগ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, এটা তো নকশিকাঁথার মাঠে, এটা আমরা চোখ বন্ধ করে পারি। আরে বিশ্ববিদ্যালয় তো, আর এটা তো কোনো ব্যাপারই না, কি সহজ। বিশ্ববিদ্যালয়ে মনে হয় পরীক্ষা দিলেই ফরেন চান্স পেয়ে যাবো আমরা, তাই না? বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে কোন কবির কবিতা প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়? এটা তো অপশন দেখা ছাড়াই পারি, জসিম উদ্দিন। কিন্তু জসিম উদ্দিন বানানটা এখানে ভুল হয়েছে, এখানে দয়ের নিচে একটা হসন্ত হবে। ওকে,
এক পয়সার বাসি কাব্যের রচয়িতাকে, এটাও জসিমউদ্দিন, এটাও পারবো। আরে সবই তো সহজ। কোন কবিতাটি কবি ছাত্রাবস্থায় মাধ্যমিক স্তরের পাঠ্য তালিকাভুক্ত হয়েছে? কবর। পল্লী কবি কার অভিধা? অভিধা মানে হচ্ছে কার উপাধি। দেখেছো, একটু কঠিন করে দিয়েছে কিন্তু। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন এইরকম একটু ঘুরিয়ে দেয়। এটা কার? এটা হচ্ছে জসিমউদ্দিনের, এটাতে পারবো। কোন মিলটা সঠিক? সর্বনাশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যে কঠিন হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে মানুষ সহজে চান্স পায় না, কিভাবে যে আমি চান্স পেয়েছিলাম, আমাকে এখন ভর্তি পরীক্ষা দিতে দিলেও আমার কাছে মনে হয় আমি আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশ্ন আসে। দেখো প্রশ্নটা কি, এইটা একটা প্রশ্ন। হায় হায় সর্বনাশ। কোন মিলটি সঠিক? সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুর, অবরোধবাসিনী তসলিমা নাসরিন, সজন বাদিয়ার ঘাট জসিমউদ্দিন। হ্যাঁ এইটা সঠিক। তার মানে এইটা জসিমউদ্দিন লিখেছে। তার মানে দেখো এই একটা প্রশ্নের উত্তর পারার জন্য তোমাকে চারটা রাইটারের, চারটা সাহিত্যকর্ম সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যে এই সাহিত্যকর্মটা কি এই রাইটারে লিখেছে কিনা। সঞ্চয়িতা কি কাজী নজরুল ইসলাম লিখেছেন, নাকি সঞ্চিতা কাজী নজরুল ইসলাম লিখেছেন? সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু প্রশ্নের প্যাটার্নটা একটু ডিফারেন্ট। আচ্ছা, তারপর যদি যাই পরের প্রশ্নে। কবি জসীমউদ্দিনের জীবনকাল কোনটি? তিনি জীবনকাল বলতে জন্মসাল কত আর মৃত্যুসাল কত, এটা তিনি জন্মগ্রহণ করেছেন 1903 সালে আর মৃত্যুবরণ করেছেন 1976 সালে। ইয়াস। সো এইটা, হ্যাঁ এই তো এইটাই কারেক্ট অ্যান্সার। দেখেছো, আমি তো পারি, তোমরা পারবে না কেন? পল্লী কবি জসীমউদ্দিনের জন্ম বরিশাল, কুষ্টিয়া, ফরিদপুর। ফরিদপুরের তাম্বুলখানা, তাম্বুলখানাও পারি। জসীমউদ্দিনকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? কলকাতা, ঢাকা, বিশ্বভারতী, রবীন্দ্রভারতী। এই যে দেখেছো, এই দুইটার মধ্যে কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাবে যে রবীন্দ্রভারতী নাকি বিশ্বভারতী। তো এই 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 হয়ে গেল। এইটা হচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার। শোক কবিতাকে ইংরেজিতে কি বলে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশ্ন আসে। শোক কি বলে? এলিজি। পল্লী কবি জসীমউদ্দিনের জন্ম কোথায়? এই যে একটু আগে বলছিলাম তাম্বুলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। দেখেছো, ফরিদপুরের তাম্বুলখানা। বেদের মেয়ে জ্যোৎস্না, না বেদের মেয়ে গীতিনাট্যটি কে লিখেছেন? লিখেছে জসীমউদ্দিন। ক্লিয়ার? এইবার আমাকে বলো তো, এইচএসসি যদি পার করতে পারো ইনশাল্লাহ, অ্যাডমিশন কি অনেক কঠিন? অ্যাডমিশনের ব্যাপারে চিন্তা ভাবনা কি বলো তো? অ্যাডমিশন পারবা না ইনশাল্লাহ? এই জন্যই বলেছি যে অ্যাডমিশনে তোমরা বি ইউনিটে ট্রাই করবা সবাই। আচ্ছা যাও, তুমি যদি সায়েন্সের হও বা কমার্সের হও, তুমি যদি এ ইউনিটের জন্য প্রিপারেশন নাও, তুমি যদি সি ইউনিটের জন্য প্রিপারেশন নাও, তারপরও আমার কাছে, আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের কোর্সেই ভর্তি হতে হবে এমন কোনো কথা নাই। অনলাইনে অফলাইনে কোথাও ভর্তি হতে হবে এমন কোনো কথা নাই। জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখো, বাংলা ইংলিশ বইগুলো পড়ো, নিজে নিজে প্রিপারেশন নাও, মানে ব্যাকআপ হিসেবে বি ইউনিট। কারণ বি ইউনিটে মাত্র তিনটা সাবজেক্ট উপর পরীক্ষা হয়, বাংলা, ইংলিশ আর জেনারেল নলেজ। বাংলা তো আমরা 12 বছর পড়ছি, ইংলিশ তো আমরা 12 বছর পড়ছি, ক্লাস 1 থেকে ক্লাস 12 বা এইচএসসি পর্যন্ত। জেনারেল নলেজ সবার জন্যই নতুন, জেনারেল নলেজে অনেক সাম্প্রতিক টপিক থাকবে। মানে তোমার অ্যাডমিশন টেস্টের আগের 3 মাসে যা যা হয় সেগুলোই তোমার জন্য জেনারেল নলেজে ইম্পর্টেন্ট। তো এটাতে আসলে কেউ অনেক আগে থেকে অনেক ভালো পারে ব্যাপারটা এরকম না, সবাই এখানে সমান, সবাই রেসটা একই লাইন থেকে শুরু করে। বুঝতে পেরেছো? সো অ্যাডমিশন নিয়ে কি চিন্তা ভাবনা বলো? ইউনিট পড়বা? লক্ষ্মী ভট্টাচার্য বলেছে পারবো ভাইয়া। প্রীতি বলেছে এমসিকিউ গুলো ইজি ছিল, কারণ এটা প্রতিদান কবিতার এমসিকিউ, প্রতিদান কবিতার কবিতাটাই সহজ, এই জন্য সহজ, প্রশ্ন সহজ। যদি বিদ্রোহী থেকে বা বিভীষণের প্রতি মেঘনাদ থেকে তোমার ভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, তখন বুঝবা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসলে কেমন হয়। ইজি বলেছে অনেকে। হ্যাঁ, অহেতুক ভয় দেখাবো না। আহ এইচএসসি আর অ্যাডমিশন টেস্টের প্রশ্নের ডিফিকাল্টি এত আহামরি ডিফিকাল্ট না, মানে এত আহামরি কঠিন না আর কি। সো তোমরা এই ক্লাসের পিডিএফটা পাওয়ার পরে এই সবগুলো টপিকের একটু একটু এই প্রশ্নগুলো সলভ করো, বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করো, ওকে? আচ্ছা, তারপরে পরেরটাতে যাই। জসিমউদ্দিন ফরিদপুরের কোন জেলায় জন্মগ্রহণ করেন? এটা তোমরা বলো তো, মাত্রই মাত্রই পড়াইছি, মাত্রই পড়িয়েছি, বলো, তোমরাই বলো।
জসিমউদ্দিন ফরিদপুর জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তাম্বুলখানা। জসিমউদ্দিন কোন মাসে জন্মগ্রহণ করেন? এত কঠিন প্রশ্ন দেওয়ার কথা না। আমার মনে হয় এটা ফেব্রুয়ারি পড়ছিলাম নাকি জানুয়ারি, তোমাদের কি মনে হয় দেখি, তোমরা বলো কমেন্টে। ফেব্রুয়ারি নাকি জানুয়ারি? আচ্ছা, তাহসিনা নুসরাত বলছে ভাইয়া বি ইউনিট থেকে পরীক্ষা দিব কারণ আমার অ্যাকাউন্টিং ফিনান্স পড়তে ভালো লাগে না। ওকে, তুমি তাহলে আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যেও। অ্যাডমিশন কোর্সে আমরা তোমাদেরকে একদম ফুল অন প্রিপেয়ার করে ফেলবো ইনশাল্লাহ ভাইয়া, বি ইউনিট থেকে অ্যাডমিশন দিতে পারবো। পাপিয়া জামান বলেছে। আবারও বলছি, এটা জাস্ট টিচার হিসেবে না, তোমাদের বড় ভাই হিসেবে বলছি, তোমাদের ভালো চাই দেখে বলছি। এ ইউনিটের এ ইউনিট তোমার মেইন টার্গেট হতে পারে, সি ইউনিট তোমার মেইন টার্গেট হতে পারে, বাট বি ইউনিটে তুমি ব্যাকআপ হলেও তুমি বি ইউনিট একটু পরীক্ষা দিও। বি ইউনিটে পরীক্ষা দিলে চান্স পাওয়া অনেক সহজ, বিলিভ মি অর নট। তোমার লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে আমার আজকের এই কথাটা যদি তুমি মেনে চলো তাহলে সেটা। জসিমউদ্দিন কোন মাসে জন্মগ্রহণ করেন এটা আমার মনে নাই, আমার মনে হয় জানুয়ারি। দেই আন্দাজি তাকাই জানুয়ারি, যা থাকে কপালে। তোমরা বলো তো এটা কি হবে? দুয়ের ক, মুন্নি ইসলাম বলছে দুয়ের ক। নিশ্চয়ই বই অথবা অনলাইন দেখে এসেছে মুন্নি এবং অন্যরা। তো ওরা যেহেতু এ বলছে এই দাগায় রাখলাম, বাট এটা তোমরা একটু দেখে শিওর হয়ে নিও, হ্যাঁ? আমার এক্সাক্ট খেয়াল নাই সত্যি কথা বলতে। জসিমউদ্দিনের মায়ের নাম কি? কি সাংঘাতিক সব প্রশ্ন! জসিমউদ্দিনের মায়ের নাম কি? আমিনা, দেই আমিনা খাতুন দাগায়। জসিমউদ্দিনের পৈতৃক নিবাস ফরিদপুরের কোন গ্রামে? তাম্বুলখানা দেই। তাম্বুলখানা না গোবিন্দপুর? গোবিন্দপুর। তাম্বুলখানাতে তো তার মামার বাড়ি। ওকে। তারপরে কলেজে অধ্যয়নকালে কোন কবিতা লিখে আহ খ্যাতি লাভ করেন? কবর। পরিচিতি লাভ করেন কি হিসেবে? পল্লী কবি হিসেবে। জসীমউদ্দিনের কবিতার প্রধান উপজীব্য হচ্ছে পল্লী জীবন। জসীমউদ্দিনের কোন কাব্যটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে? নকশি কাঁথার মাঠ। কোনটা জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ নয়? 10 নাম্বার, 10। 10-এর 10, 10, 10। 10-এর মনে হয় 4 হবে। দেই দাগায়, তোমরা চেক করে নিও। রবীন্দ্রভারতী থেকে কোন উপাধিটি পান? ডিলিট পান। ডিলিট মানে হচ্ছে ডক্টরেট অফ লিটারেচার। ডিলিট মানে কোনো কিছু বাদ দিয়ে দাও না। ডক্টরেট অফ লিটারেচার। জসীমউদ্দিন কত সালে মৃত্যুবরণ করেন? 1976 সালে। সো তোমরা যেটা করবা, বইটা পড়বা ফার্স্টে ভালো মতো, তারপরে মানে কবি পরিচিতিটা পড়ে এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবা। তাহলে দেখবা যে তোমাদের পড়াটা একদম মাথায় গেঁথে গেছে, একদম মাথায় গেঁথে গেছে। বুঝতে পেরেছো? ওকে। তারপরে এখানে আরো কিছু এমসিকিউ আছে যেগুলো আশা করি তোমরা পারবা পিডিএফটা পেলেই। আর লাস্টে এখানে অ্যান্সারও দেওয়া আছে। বুঝছো? এখানে অ্যান্সারও দেওয়া আছে, আর এক দুইটা কারেকশন তোমাদের ফার্সিম ভাইয়া এখানে করেছিল। সো কারেকশন গুলা একটু দেখে নিলেই হবে আর কি। অলরাইট। তো এই ক্লাসে বাকি যে অবজেক্টিভ গুলা, বাকি যে এমসিকিউ গুলো আছে, এগুলো তোমরা নিজেরা সলভ করে নিতে পারবা। ক্লাসে পিডিএফটা আমি দিয়ে দিব যারা লাইভ ক্লাসটা শেয়ার করেছো তাদেরকে। আর যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের এইচএসসি 25 স্টার স্টুডেন্টস 10 এই গ্রুপটাতে তোমরা প্রশ্ন লিখে জানাতে পারো পোস্ট করে, আমরা কিন্তু সেগুলো সলভ করে দিতে পারবো। বুঝছো? অলরাইট। সো আমরা দেখতে দেখতে একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে আসলাম। তোমরা আমাকে বলো যে আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো। আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো বলো। 10 মিনিট স্কুল শেষ মুহূর্তে এসেও চেষ্টা করছে তোমাদের এইচএসসি পরীক্ষায় তোমরা যাতে একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারো তার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার, বা তার জন্য সর্বোচ্চ পরিশ্রম করার। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করো, আমাদের গাইডলাইন ফলো করো, এইচএসসি পরীক্ষা ভালো করতে পারবা ইনশাল্লাহ। তারপর অ্যাডমিশন টেস্টেও তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তোমরা চান্স পাবা, এমন ভাবেই তোমাদেরকে আমরা পড়াতে চাই। এখন তুমি যদি আমাদের পেইড যে কোর্স আছে অ্যাডমিশন কোর্স, সেখানে যদি ভর্তি নাও হও, তারপরেও তোমরা আমাদের স্টুডেন্ট। পেইড স্টুডেন্ট, ফ্রি স্টুডেন্ট এইভাবে আলাদা করে আসলে লাভ নাই। আলটিমেটলি দিন শেষে তোমরা আমাদের স্টুডেন্ট। তুমি যদি বলো যে ভাইয়া এই জিনিসটা আমি বুঝি না, এইটা আমাকে একটু বুঝাই দেন, আমার যদি সময় সুযোগ সামর্থ্য থাকে, আমি যদি পারি, আমি অবশ্যই তোমার হেল্প করার চেষ্টা করব। বুঝতে পেরেছো? সো আজকের ক্লাসটা কেমন লাগলো একটু লিখে জানাও। আর একটা কাজ তোমরা একদমই করো না, সেটা হচ্ছে তোমরা কিন্তু আমাদের গ্রুপে ক্লাস রিভিউ দাও না।
ক্লাস রিভিউ জিনিসটা কি? সেটা হচ্ছে যে যারা আমাদের পেইড গ্রুপের স্টুডেন্ট তারা জানো, সেটা হচ্ছে যে আমরা যখন ক্লাস নেই, ক্লাসটার কোন জিনিসটা ভালো লেগেছে, কোন জিনিসটা খারাপ লেগেছে, সামনে কোন টপিকের উপর ক্লাস চাই, এরকম একটা ওভারঅল লেখা পোস্ট ইনস্ট্রাক্টরের ছবি সহ কিন্তু আমাদের স্টুডেন্টরা গ্রুপগুলোতে, আমাদের যে ফ্রি গ্রুপগুলো আছে সেখানে পোস্ট করে, যেখান থেকে আমরা বুঝতে পারি যে একজন ইনস্ট্রাক্টর হিসেবে বা একজন টিচার হিসেবে আমি বুঝতে পারি যে আমার ক্লাসের কোন জিনিসগুলো স্টুডেন্টরা পছন্দ করেছে, ক্লাসের কোন জিনিসগুলো স্টুডেন্টরা পছন্দ করে নাই, অর্থাৎ আমার ইমপ্রুভমেন্ট দরকার, আমার ফিডব্যাক গুলো আমি বুঝতে পারি। এবং এভাবে করেই কিন্তু প্রতিনিয়ত আমরা নিজেদেরকে ইমপ্রুভমেন্টের চেষ্টা করি। আজকে থেকে 10 বছর আগে আমি যেরকম পড়াতাম, আমার কাছে মনে হয় এখন আমি তার চেয়ে সিগনিফিকেন্টলি বেটার পড়াই। কিভাবে? কারণ ওই যে পড়াই আর স্টুডেন্টদের ফিডব্যাক নেই, পড়াই আর স্টুডেন্টদের ফিডব্যাক নেই, পড়াই আর স্টুডেন্টদের ফিডব্যাক নেই, এবং ফিডব্যাক গুলো ইনকর্পোরেট করি। এভাবে করে করেই কিন্তু আমি আগের চেয়ে ভালো করা শিখেছি। বুঝতে পেরেছ? একই কথা তোমাদের জন্য প্রযোজ্য। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মেক্স আ পারসন পারফেক্ট। যত বেশি চর্চা করবা, যত বেশি চর্চা করবা, তত এই ধরনের প্রশ্নগুলো, যেমন দেখেছো আজকে আমি যখন প্রতিদান কবিতার প্রশ্ন সলভ করেছি, দেখেছো আমি কিন্তু এমন না যে আগে থেকে এই প্রশ্নগুলো পড়ে এসেছি, মানে আমি কবিতাটা পড়েছি তোমাদের ক্লাসের জন্য, কিন্তু এই প্রশ্নগুলো পড়ে এসেছি এমন না। কিন্তু দেখছো যখন আমি দাগাচ্ছি, আমি কিন্তু টানা ঠাসা ঠাসা করে একটা 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 করে এমসিকিউ দাগাচ্ছি, অর্থাৎ 30 মিনিটও আমার লাগবে না 30টা এমসিকিউ দাগানোর জন্য। এটা কিভাবে পারলাম? এটা কিন্তু একদিনের চেষ্টায় হয়ে গেছে এরকম না, এটা কিন্তু আন্দাজে দাগাই দিচ্ছি এরকম না, এটা হচ্ছে ওই যে প্র্যাকটিস, চর্চা 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 করতে যখন থাকবা, তখন দেখবে যে সব কঠিন জিনিস সহজ মনে হচ্ছে। যখন তুমি তোমার থ্রেশহোল্ডকে, তুমি তোমার কমফোর্ট জোনকে যখন তুমি পুশ করবা আপলিফট করার জন্য, তখনই তুমি সামনের দিকে আগাতে পারবা। শেষ যে কথাটা বলে শেষ করব সেটা হচ্ছে, মনে রাখবা যদি তোমার স্বপ্ন হয় চাঁদ ছোঁয়ার, তুমি ন্যূনতম কমপক্ষে ছাদ হলেও ছুঁতে পারবা। কিন্তু তোমার যদি স্বপ্নই হয় ছাদ ছোঁয়ার, তাহলে তোমার যদি অ্যাম্বিশনটাই হয় ছোট, তাহলে তুমি দেখবা যে বিছানা থেকে উঠে দাঁড়াতে পারছো না। এই জন্য সবসময় একটা কথা বলি, ড্রিম বিগ। এত বড় স্বপ্ন দেখবা যে স্বপ্নের কথা অন্যরা জানলে হয় ভয় পাবে, অথবা তোমাকে নিয়ে হাসাহাসি করবে, কিন্তু শেষ হাসিটা তোমাকে হাসতে হবে, কারণ তুমি ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবা। দেখা হবে আবারও পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।